হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি অনিন্দিতা মৌ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গোজিয়েটে। বন্ধুরা, আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আমাদের সম্পদের বাকি যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে। টপিকগুলো হলো মাটি দূষণের কারণ ও ফলাফল, যার মধ্যে রয়েছে শিল্প কারখানা ও গৃহস্থলীর বর্জ্য, তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ, অতিরিক্ত পলি থেকে মাটি দূষণ, খনিজ পদার্থ আহরণের দ্বারা মাটি দূষণ। এরপর মাটি সংরক্ষণ কৌশল, যার মধ্যে রয়েছে ক্ষয়রোধ করে মাটি সংরক্ষণ, নদী ভাঙন রোধের মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ, মাটিতে অবস্থিত সাধারণ খনিজ। এরপর বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানি উৎস, যার মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এবং কয়লা। বন্ধুরা, যে কোনো সম্পদই আমাদের কাছে মূল্যবান। আমরা সকলেই চাই আমাদের এই মূল্যবান সম্পদের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করতে। ঠিক তেমনি মাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের কাছে। তাই আমাদের উচিত মাটির যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা এবং এর ক্ষয়রোধ ও দূষণমুক্ত রাখা। মাটিকে দূষণমুক্ত রাখতে হলে প্রথমেই মাটি দূষণের কারণগুলো আমাদের জানতে হবে। তাই আজকে আমরা শুরু করছি আমাদের প্রথম টপিক, মাটি দূষণের কারণ এবং তার ফলাফল। তোমরা ইতিমধ্যেই দ্বিতীয় অধ্যায় পানি দূষণ সম্পর্কে জেনে এসেছো। মাটি দূষণ আর পানি দূষণ একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। পানির দূষণ যে কারণে হয়ে থাকে ঠিক একই কারণগুলোর জন্য মাটি দূষণ হয়ে থাকে। বন্ধুরা, উদাহরণ হিসেবে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে শিল্প কারখানা ও গৃহস্থলীর বর্জ্য। বেশিরভাগ সময়ে শিল্প কারখানা ও গৃহস্থলীর বর্জ্য মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলা হয়। কখনো কখনো একটি খোলা জায়গায় বা ডাস্টবিনে ফেলা হয়। যেহেতু শিল্প কারখানার বর্জ্যে মার্কারি, জিঙ্ক, আর্সেনিক ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন রকমের অ্যাসিড, ক্ষার, লবণ, কীটনাশক এরকম হাজারো রকম ক্ষতিকারক পদার্থ থাকে, যা মাটির উর্বরতা নষ্ট করে ফেলে এবং গাছপালা ও ফসলের ক্ষতি করে। শুধু তাই নয়, এ জাতীয় দূষণের জন্য এ সকল ক্ষতিকারক পদার্থ মাটি থেকে খাদ্য থেকে মানুষসহ অন্যান্য প্রাণীদেহে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। এরপর তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা অস্ত্র তৈরির কারখানা থেকে পরীক্ষা নিরীক্ষার ফলে বের হয়ে আসা তেজস্ক্রিয় পদার্থ মাটির মারাত্মক ক্ষতি করে, যেমন রেডন, রেডিয়াম, থোরিয়াম, সিজিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি। এগুলো যে শুধু মাটির উর্বরতাই নষ্ট করে তা নয়, এরা প্রাণীদেহের ত্বক এবং ফুসফুসের ক্যান্সারেরও কারণ হতে পারে। তারপর অতিরিক্ত পলি থেকেও মাটি দূষণ হয়। তোমরা নিশ্চয়ই নদী ভাঙন সম্পর্কে জানো। নদী ভাঙনের ফলে নদীর পাড় ভাঙা মাটির অদ্রবণীয় পদার্থগুলো পানির সাথে মিশে কোথাও না কোথাও তলানি আকারে জমা পড়ে, অর্থাৎ পলি পড়ে। এতে নানা রকমের ক্ষতিকারক পদার্থ থাকে। এগুলো ফসল জমির উপর পড়লে জমির ফসল উৎপাদন ক্ষমতা একেবারে কমে যাবে। এছাড়াও খনিজ পদার্থ আহরণের দ্বারাও মাটি দূষণ হয়। আমরা মাটির নিচ থেকে অর্থাৎ খনি থেকে অনেক মূল্যবান খনিজ পদার্থ বা তেল, গ্যাস, কয়লার মতো প্রয়োজনীয় সম্পদ আহরণ করি। এ সময় প্রচুর মাটি খনন করে সরিয়ে ফেলতে হয়। এতে করে যেমন বিস্তীর্ণ অঞ্চলের ফসল হানি ঘটে, ঠিক তেমনি মাটি দূষণের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। এছাড়া অতিরিক্ত সার, কীটনাশক, আগাছা ধ্বংসকারী দ্রব্য, প্রাণীজ বর্জ্য, এমনকি কৃষিকাজের উন্নত প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলেও মাটি দূষণ হয় এবং মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আমাদের পরবর্তী টপিক হলো মাটি সংরক্ষণ কৌশল। যেহেতু মাটি আমাদের জন্য অতি মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ, এর ক্ষয় রোধ করা এবং এর রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এর ক্ষয় বন্ধ না হলে এবং মাটি সংরক্ষণ না করতে পারলে আমাদের জন্য এটি মারাত্মক হুমকির কারণ হিসেবে দাঁড়াবে। এখন মাটি সংরক্ষণ করার নানা কৌশল রয়েছে। তার মধ্যে ক্ষয়রোধ করে মাটি সংরক্ষণ, এরপর নদী ভাঙন রোধের মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ করা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য।
এখন ক্ষয়রোধ করে মাটি সংরক্ষণ আমরা কিভাবে করব চলো সেই সম্পর্কে জেনে নেই। মাটি সংরক্ষণের জন্য সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হচ্ছে মাটিতে বেশি বেশি গাছ লাগানো। মাটিতে বেশি পরিমাণে গাছ লাগালে, যেমন গুল্ম জাতীয় গাছ, দূর্বা কিংবা যে কোনো ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ, এছাড়া অন্যান্য গাছ থাকলে ভারী বৃষ্টিপাতের সময়ও মাটির ক্ষয় সাধন হতে পারে না। এই কারণে গাছের শিকড় মাটির ভেতরে থাকায় মাটির ভেতরে দৃঢ়ভাবে আটকে থাকে এবং সরে যেতে দেয় না। এছাড়া ফসলের জমিতে যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার আমরা ব্যবহার করে থাকি, এ সকল রাসায়নিক সারের পরিবর্তে যতটুকু সম্ভব জৈব সার ব্যবহার করতে হবে, কারণ জৈব সারে থাকা উপাদানগুলোতে হিউমাস পানি শোষণ করতে পারে, এতে করে মাটির উর্বরতা নষ্ট হয় না। তারপর নদী ভাঙন রোধের মাধ্যমেও মাটির ক্ষয় বন্ধ করা যায়। নদীর পাড়ে কলমি বা ধনচে গাছ লাগানো যায়। এছাড়া নদী অত্যাধিক খরস্রোতা হলে নদীর পাড়ে বালুর বস্তা ফেলে বা কংক্রিটের ব্লক দিয়ে ভাঙন ঠেকানো ছাড়া আর কোনো উপায় থাকে না। বন্ধুরা, এবারে আমরা দেখব মাটিতে অবস্থিত সাধারণ খনিজ সম্পর্কে। এই যে তোমরা চারটি দেখতে পাচ্ছ, কোন কোন খনিজ পদার্থ কি কি কাজে ব্যবহৃত হয়। আমরা জীবনযাপনের জন্য বিভিন্ন রকমের খনিজ লবণ, তারপরে পেন্সিলের শীষ, ট্যালকম পাউডার, চীনামাটির থালা বাসন, এরকম হাজার জিনিস ব্যবহার করে থাকি। এ সকল জিনিসই অধিকাংশ মাটি কিংবা শিলা থেকে পাওয়া খনিজ পদার্থ। এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে, তবে বেশিরভাগ খনিজ পদার্থই কঠিন অবস্থায় পাওয়া যায়। খনিজ পদার্থ দুই ধরনের হতে পারে, ধাতব এবং অধাতব। ধাতব খনিজ পদার্থের মধ্যে অন্যতম হল লোহা, তামা, সোনা, রূপা ইত্যাদি। আর অধাতব খনিজ পদার্থের মধ্যে রয়েছে কোয়ার্টজ, মাইকা ইত্যাদি। এছাড়াও কয়লা, গ্যাস, পেট্রোল এগুলো খনিজ পদার্থ, তবে এদেরকে জৈব খনিজ পদার্থ বলে। বন্ধুরা, এবার আসি আমাদের আজকের শেষ টপিকে, বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির উৎস। বাংলাদেশে ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম হল প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়াম। এছাড়াও রান্নার কাজে আমরা বিভিন্ন কাঠের খড়ি, গাছের পাতা, ধানের গুঁড়া ইত্যাদি ব্যবহার করে থাকি। এর মধ্যে প্রাকৃতিক গ্যাস, এটি হলো লক্ষ লক্ষ বছর আগে মরে যাওয়া গাছপালা ও প্রাণীর পচা দেহাবশেষ, যা কাদা এবং পানির সাথে ভূগর্ভে জমা হয় এবং প্রচণ্ড চাপে ও তাপে দেহাবশেষের বিদ্যমান জৈব পদার্থ কালের বিবর্তনে প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। আমরা যে গ্যাসের চুলায় বা সিএনজি পাম্প স্টেশন থেকে গ্যাস নিই, এখানে মূলত প্রাকৃতিক গ্যাস থাকে, যার নাম মিথেন, যাকে আমরা সংক্ষেপে বলি CH4। এছাড়াও সামান্য পরিমাণে অন্যান্য পদার্থও থাকে, যেমন ইথেন, প্রোপেন এবং বিউটেন। এখন প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া। সাধারণত যেখানে গ্যাস খুব পাওয়া যায় সেখানেই এই প্রক্রিয়াকরণ করা হয়, ঠিক যেমনটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ করা হচ্ছে। সাধারণত গ্যাস কূপে গ্যাস এবং তেল একসাথে থাকে, তাই প্রথমে তেলকে গ্যাস থেকে আলাদা করতে হয়, তারপরে প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন এবং বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়। এরপর প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরোধকের মাধ্যম দিয়ে চালনা করা হয়। অতঃপর গ্যাসে বিদ্যমান দূষণগুলো পৃথক করা হয় এবং এ থেকে প্রাপ্ত গ্যাসের মিশ্রণকে নাইট্রোজেন আলাদা করা হয়। এইভাবে প্রাপ্ত গ্যাসটি হচ্ছে বিশুদ্ধ মিথেন গ্যাস, যা পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়। বন্ধুরা, এরপর আরেকটি উল্লেখযোগ্য প্রাকৃতিক জ্বালানি হলো পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম হলো খনিজ তেল, অর্থাৎ খনি থেকে পাওয়া তরল জ্বালানি পদার্থ। সাধারণত খনিতে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও থাকে। গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল এগুলো সবই হলো পেট্রোলিয়াম। খনি থেকে প্রাপ্ত তেল মূলত নানা রকমের হাইড্রোকার্বন এবং অন্যান্য পদার্থের মিশ্রণ, তাই এগুলো সরাসরি ব্যবহারের উপযোগী নয়। সেজন্য অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম পরিশোধন করে নিতে হয়। বন্ধুরা, এবার আমরা জানব কয়লা সম্পর্কে।
কয়লা হলো কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা। এর মধ্যে বিদ্যমান মূল উপাদান হচ্ছে কার্বন। আর যেহেতু কয়লা একটি দাহ্য পদার্থ, তাই জ্বালানি হিসাবে এর ব্যাপক চাহিদা রয়েছে। কয়লা সাধারণত 3 রকমের হয়, যেমন অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস এবং লিগনাইট। এবার আসি কয়লার প্রক্রিয়াকরণ সম্পর্কে। সাধারণত ভূগর্ভের খনি থেকে মেশিনের সাহায্যে কয়লা উত্তোলন করা হয়। আর এই কয়লা উত্তোলনের জন্য 2টি পদ্ধতি আছে। একটি হলো ওপেন পিট মাইনিং এবং অন্যটি হলো ভূগর্ভস্থ পিট মাইনিং। তো বন্ধুরা, এই হলো আমাদের প্রকৃতিতে বিদ্যমান প্রাকৃতিক জ্বালানি সমূহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আজকের এপিসোডে আমরা অনেক কিছু জানতে পারলাম, তাই না? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। পরবর্তী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারলাম, চলো সেগুলো নোটস দেখে আসি। মাটি দূষণের অন্যতম কারণগুলো হলো শিল্প কারখানা ও গৃহস্থলীর বর্জ্য, তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ, খনিজ পদার্থের আহরণ ইত্যাদি। মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হলো মাটিতে বেশি বেশি গাছ লাগানো। মাটিতে বিদ্যমান বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলোকে ধাতব এবং অধাতব এই 2 শ্রেণীতে ভাগ করা হয়। বাংলাদেশে ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়াম।